সাধারণত যে বাসমতি আছে ওর থেকেও এর সাইজটা অনেক লম্বারও বিঘা প্রতি আপনার 22-25 মন এইটার ফলন পাওয়া। যেরকম 1 কেজি চাউলের দাম 400 টাকা, অন্য অন্য চাউলের দাম 90 টাকা 80 টাকা। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। তবে এই ধান উৎপাদনে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। একটা সময় দেখা যেত যে বিঘা প্রতি অর্থাৎ 33 শতকের 1 বিঘাতে সনাতনী যে চাষাবাদ ছিল বা সনাতনী যে জাত ছিল সেগুলোতে উচ্চ ফলনশীল ধান হইলেও সেটা বড় জোর হচ্ছে 15 থেকে 20 মণ হতে দেখা গিয়েছে। তো বর্তমান সময়ে দারুণ কিছু উচ্চ ফলনশীল জাত এসেছে, যে কারণে কিন্তু বিঘা প্রতি ফলনের পরিমাণটা অনেক বেড়েছে। তবে দর্শক, আজকে আমরা যে ধানটি নিয়ে কথা বলবো এটা কিন্তু উচ্চ ফলনশীল নয়, অর্থাৎ একটা দামি ধান বলতে পারি। এটা হচ্ছে একটা বাসমতি ধানের একটা ক্যাটাগরি। এবং আপনারা জানেন যে বাসমতি ধান কিন্তু অন্যান্য যে উচ্চ ফলনশীল ধান তার মতো অতটা ফলনশীল না হলেও মোটামুটি ভালো দাম থাকার কারণে ভালো পুষিয়ে যায়। তো দর্শক, আজকে আমরা কথা বলবো যে বাসমতি ধান নিয়ে, এই ধানের কীরকম চাষাবাদ, কী নিয়ম, কেমন ফলন এবং এই ধান চাষাবাদে বাণিজ্যিকভাবে কতটুকু লাভ করার সুযোগ রয়েছে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। দর্শক, আজকের আমাদের অবস্থান হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বনখিদ্দা গ্রামে। একজন ধান চাষি ভাইয়ের সাথে আমরা কথা বলে এই ধানের চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার ধান খেতে চলে আসছি আমরা একটা খুব দামি একটা ধান দেখার জন্য। জি জি জি। আপনার ধানের জাতের নামটা কি আসলে? আমার এই ধানের জাতের নাম আছে পাকিস্তানি লং বাসমতি। পাকিস্তানি লং বাসমতি মানে বাসমতি ধানের একটা ক্যাটাগরি, তাই তো? হ্যাঁ, মানুষ তো আসলে বাসমতি ধান করে বা ওইটাই চেনে। এইটা আসলে গ্রাম অঞ্চলে তেমন একটা মানুষ চেনে না। এইটা আপনার বিশেষ করে দামি দামি হোটেল এবং রেস্টুরেন্টে এর চাহিদা অনেকটাই বেশি। আচ্ছা আচ্ছা। এবং সাধারণত যে বাসমতি আছে ওর থেকেও এর সাইজটা অনেক লম্বা। আচ্ছা। এবং সুগন্ধি জাতীয়, অনেক ঘেরান। আচ্ছা। এবং স্বাদেরও বেশি। তো এই যে নতুন একটা জাতের ধান, এটা কিভাবে আপনার মাথায় আসলো যে এই ধানটা চাষ করতে হবে? সাধারণত এই ধানটা তো আসলে এভাবে আপনাদের মাঠে বোধহয় চাষ হয় না। না না না। আচ্ছা, তো কিভাবে মাথায় আসলো? আসলে আমি ইউটিউব চ্যানেলে একদিন এই ধানটা দেখি এবং একটা রেস্টুরেন্টে যাই একদিন, সেখানে খাবার খাই, যে দেখি যে অনেক লম্বা লম্বা। তাদের বললাম যে ভাই, ভাত তো ছোট ছোট হয় কিন্তু এত লম্বা, এটা কি জাত? তো ওনারাও বললো যে পাকিস্তানি লং বাসমতি। আচ্ছা আচ্ছা। তো আমার ওই ভাতটা খেয়ে এবং ওইটা দেখে ব্যক্তিগতভাবে খুব পছন্দ। তারপরে থেকে আমার মাথায় এইটা আসলো যে এটা আমি চাষবাস করব। সেইভাবেই চাষ করা? জি। আচ্ছা, কতটুকু চাষ করলেন? আমার এখানে জমির পরিমাণ আছে 17 শতাংশ। 17 শতাংশ, তার মানে 33 শতকের 1 বিঘা হলো এটা হাফ বিঘা? এটা হাফ বিঘা। আচ্ছা, এইটা মূলত কোন সিজনের ধান? এইটাই বুড়ো সিজনে ভালো হয়। বড় সিজনে বেশি ভালো হয়, অর্থাৎ এই যে এখন যে সময়টা চলছে, তাই তো? আচ্ছা, আপনি যখন এটা চাষ করছিলেন কীরকম বিঘা প্রতি কীরকম ফলন হয়, কীরকম জেনে চাষ করছিলেন? এইটা আসলে বিঘা প্রতি অন্য ধানের তুলনায় কম হইলেও তারপরও বিঘা প্রতি আপনার 22-25 মণ এইটার ফলন পাওয়া যায়। আচ্ছা, সাধারণত যে বাসমতিটা চাষ করা হয় সেই বাসমতিটা কীরকম ফলন পাওয়া যায় অন্যান্য বাসমতি? সাধারণত বাসমতিতে আপনার 25 মণ 27 মণ এরকম হইলেও আপনার দামটা কম। আচ্ছা। আর এইটার দামের দিক তো অনেক বেশি। এইটার 1 মণ ধানের দাম সর্বনিম্ন আপনার 3000 টাকা 3500 টাকা। আচ্ছা আচ্ছা। যেরকম 1 কেজি চাউলের দাম 400 টাকা, অন্য অন্য চাউলের দাম 90 টাকা 80 টাকা এরকম। আচ্ছা। এই ক্ষেত্রে বেশ একটা ভালো পুষিয়ে দেয়। জি জি। মানে অন্যান্য যে বাসমতি সেই বাসমতির চেয়ে একটু ফলনে কম হইলেও দামের দিক থেকে পুষিয়ে দিচ্ছে। দামের দিক থেকে বেশি। আচ্ছা, এটার ঘ্রাণ আছে কিনা? এইটার ঘ্রাণ অন্য বাসমতির থেকেও বেশি। আচ্ছা। ভাই, আমার তো পাকিস্তানি লং বাসমতি দেখালাম, আমি আপনার আর একটা জাতের ধান দেখাতে নিয়ে আসলাম। কি জাত এটা? এইটা আসলে নতুন করে বলার কিছু নেই, এটা আসলে বাংলাদেশের সব জায়গার মানুষই চেনে। এটা হচ্ছে পাকিস্তানি রড মিনিকেট। ও আচ্ছা আচ্ছা, পাকিস্তানি রড মিনিকেট। জি জি। উচ্চ ফলনশীল ধানটা না? উচ্চ ফলনশীল। আচ্ছা আচ্ছা। এটা কিরকম ফলন হয়?
এইটা আপনার 33 শতকে 33 মন। আচ্ছা, মানে শতকে 1 মন। যা আপনি চোখে দেখলেও বুঝতে পারছেন যে ধান ছাড়া কিছু দেখা যাচ্ছে না। সেটাই, পুরো জমিতে যদি দেখি জি। আমরা, দর্শক বুঝতে পারবে যে খালি ধানের শুধু শীষ। ধান। হ্যাঁ, খালি ধানের শীষ। আচ্ছা আচ্ছা, এটা আর বলেন। এইটার হচ্ছে সাধারণত নিয়ম কানুন ওই সাধারণ ধানের মতোই। আচ্ছা আচ্ছা। আর মানুষ যেহেতু জানে, এই জন্য বিস্তারিত আর বলার দরকার আমি মনে করছি না। তবে অন্য অন্য ধানের মতোই এর বাজার মূল্য। আচ্ছা। এবং আমরা লাভবান হচ্ছি ওই জায়গায় যেখানে অন্য ধান আপনার বিঘায় 25 মন 20 মন, সেই ক্ষেত্রে এটা 30-এর উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সেক্ষেত্রে জন্যই আমি বলবো যে এই ধানটা লাগানোর জন্য। মানে আমরা ওই যে বিঘা প্রতি যে 8 থেকে 10 মন বেশি পাচ্ছি, জি, দাম একই থাকছে, কিন্তু 8-10 মন বেশি পাওয়ার কারণে আমাদের এখানে 8-10 হাজার টাকা বেশি 8-10 হাজার টাকা বেশি। আচ্ছা, তার মানে অন্য অন্য খরচা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে খরচটা বের হয়ে যাচ্ছে, বাকি যেটা থাকছে ওটা লাভে থাকছে। ওইটা লাভে থেকে যাচ্ছে। আচ্ছা। মানে এবারে তো প্রথমবার চাষ করছেন বোধহয়। জি। হ্যাঁ, আচ্ছা, তো সেই হিসাবে এটা রোগ বালাই কেমন পেলেন? এটা রোগ বালাই এই যে এখানে দেখাই যাচ্ছে তেমন একটা রোগ বালাই নেই, বা এর যে বেশি সার ওষুধ দেওয়া লাগবে সেইটাও না, সাধারণ ধানের মতন চাষ করলেই হয়ে যাবে। আচ্ছা, এই ধানের উচ্চতা কেমন হয় সাধারণত? এর উচ্চতা সাধারণত যে রড মিনিকেট ধান বা এমনি সাধারণ বাসমতির থেকে একটু লম্বা। একটু লম্বা। সেক্ষেত্রে কি ঝড়ে পড়ে যাওয়ার কোনো চান্স আছে বা এরকম মনে হয়? না, ঝড়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু এই বছর 2-1 দিন যাই বাতাস হয়েছে, এই যে দেখছেন তো ধান এখন সমানভাবে আছে। সমানভাবে আছে, পড়েনি ধানটা, পড়ে যায়নি। আচ্ছা, এখন যদি আমরা এটার একটু চারা রোপণের নিয়মে আসি, তো এই ধানের যখন আমরা বীজতলা তৈরি করি, সাধারণত বীজতলাতে কতদিন রাখতে হয়? এইটা 25 থেকে 30 দিনের ভিতরেই আপনার চারা রোপণের মতো চারা রোপণের মতন হয়ে যায়। আচ্ছা, এবার মূল জমিতে কতদিন থাকবে? মূল জমিতে রোপণের পরে মূল জমিতে আপনার সর্বোচ্চ 3 মাস। সর্বোচ্চ 3 মাস, অর্থাৎ 90 দিন। তারপরে 90 দিন থাকলো আপনার মূল জমিতে, আর 25 থেকে 30 দিন থাকলো হচ্ছে আপনার গড়ে বীজতলায়। 4 মাস, মোট মিলায়ে 4 মাস বা 4 120 দিনের মধ্যেই জি জি। মোটামুটি হারভেস্ট করা যায়। আচ্ছা, এই ধানটার গোছায়, প্রতি গোছায় যদি আমরা চারা রোপণ করব, যখন প্রতি গোছায় কয়টা করে ধান দিতে হয়, গাছ দিতে হয়? এইটা আপনার 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি যদি আমরা রোপণ করি চারাটা, সেই ক্ষেত্রে 2-3টা করে সাধারণ ধানের মতন রোপণ করলেই হয়ে যাবে। আচ্ছা, তখন গোছা প্রতি কতগুলা হয় গাছের সংখ্যা এক এক গোছা? গোছাপতি 15 থেকে 20। 15 থেকে 20টা। জি। সেসবে মোটামুটি একটা এভারেজ, খুব বেশি যে গোছা হয় এরকম না, আবার একেবারে কমও হয় না। না না। আচ্ছা, এখন আপনার যে ফলনটা আপনি আপনার জমিতে দেখছেন, জি, সেই হিসাবে কি মনে হচ্ছে, যেরকম জেনে নিয়ে আসছিলেন বীজটা, ঠিক ওই রকম কি ফলন পেলেন? হ্যাঁ, আমি যেরকম জেনে নিয়ে আসছিলাম বীজটা, যাক মাশাল্লাহ, তার থেকেও মনে হচ্ছে ভালো হয়েছে। আচ্ছা, এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার যারা অন্যান্য কৃষকরা রয়েছেন, আপনার আশেপাশে যারা অন্যান্য বাসমতি হয়তো চাষ করতেন বা অন্য ধান চাষ করতেন এই সিজনে, তারা আপনার ধানটা দেখার পরে কি বলছে? অনেকেই জিজ্ঞাসা করেছে যে আসলে এইটা কি ধান, বা এইরকম কেন, এর আগে দেখিনি। তাদেরকে বলা হয়েছে যে এইটা আসলেই একটা নতুন জাত, পাকিস্তানি লং বাসমতি। তো অনেকেই এই ধানটা দেখে যে সামনে বুড়ো সিজনে করবে এরকম একটা মন মানসিকতা তাদের ভিতরে পাওয়া গেছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে আপনার হাত ধরে মোটামুটি এই এলাকাতে এটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। জি। এখন যারা আমাদের আজকের এই পর্বটি দেখছেন, এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশ থেকেও অনেক প্রবাসী ভাইয়েরাও দেখছেন, তারা যদি আপনার কাছ থেকে চায় যে এই জাতটা সংগ্রহ করবে, যেহেতু নতুন একটা আলাদা জাত, জি, তো আপনি কি তাদেরকে এই জাতটা দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। এই জাত দেশ বিদেশ থেকে যারা মোবাইলের নম্বরের মাধ্যমে আমাদের কাছে কল করবে এবং বীজ সংগ্রহ করতে চাই, যে কোনো জায়গায় সারা দেশের মধ্যেই আমরা দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, অনেক ভালো লাগলো আপনার ধান খেতে এসে, নতুন একটা জাতের ধান দেখলাম এবং ধানের কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি একটা কথাই বলবো যে যারা কৃষিপ্রেমিক, মানে ক্ষেত খামারটা পছন্দ করে, যে একটা নতুন ধান অথবা গাছ, একটা ফলের গাছ, এই ধরনের যারা প্রেমিক মানুষ আছে, যে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন একবার হলেও এই ধানটা চাষ করে। আচ্ছা, এবং তারা নিজেরাও এই ধানটা চাষ করে
নিজেরাও খাবে এবং তারা দেখবে যে আসলে কীরকম। আচ্ছা, যাই হোক, সব মিলিয়ে আমাদের এটাই ভালো লাগলো দর্শক। আমরা চাইবো যারা হচ্ছে বাসমতি ধান চাষ করে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা চাইলে হচ্ছে এই পাকিস্তানি লং বাসমতি একবার চাষ করে দেখতে পারেন। আমরা যদি লোকেশনটা আরেকবার মেনশন করি, আজকে আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বনখিদ্দা গ্রামে মোহাম্মদ ইসমাইল হোসেনের হচ্ছে পাকিস্তানি লং বাসমতির খেতে, তাই তো? জি জি। হ্যাঁ, তো ইসমাইল ভাইয়ের হচ্ছে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে, ঠিকানা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আপনারা চাইলে ফোন করে কথা বলে এই জাত সংগ্রহ করতে পারেন কিংবা এই জাত সম্পর্কে আরও পরামর্শ নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন ভাইজান, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের ঠিক সাথে আছে। সময় দেওয়ার জন্য। আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।